গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব 18। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অপ্রত্যাশিত বাক্য মুহূর্তেই ব্যক্তিকে থমকাতে, চমকাতে ও স্তব্ধ করতে বাধ্য করে। ঠিক তেমনি আজ আলোর মুখে ছোট বোনের ব্যাপারে এমন কথা শুনে আধার কয়েক মিনিটের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। মেয়েটার কোমর আঁকড়ে ধরা হাত দুটোও ঢিলে হয়ে গেল। আলো নিজের ব্যালেন্স ঠিক রাখার জন্য মানুষটার টি-শার্টের গলা খামচে ধরল। খেয়াল করল লোকটার চোয়াল শক্ত হয়ে উঠেছে, সাথে দুচোখের সাদা অংশ লালচে ধারণ করেছে। আলোর হঠাৎই বুকটা ধক করে উঠল। তাহলে কি সে ভুল জায়গায় কথাগুলো বলল? কিন্তু একটু আগেই তো তিনি বললেন যে উনি ভালোবাসায় বিশ্বাস করেন। তাহলে এখন এমন অস্বাভাবিক রিয়াকশন কেন? আলোর ভাবনার মাঝেই আধার তাকে বিছানায় রেখে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আলো হতবাকের মতো কয়েক সেকেন্ড বসে থেকে মুহূর্তেই দৌড়ে বাইরে যায়। এই তিথি, দরজা খোল। আধার বোনের রুমের সামনে দাঁড়িয়ে থেকে দরজায় নক করছে, কিন্তু ভেতর থেকে কোনোরকম সাড়াশব্দ এল না। আর না মেয়েটা দরজা খুলে দিল। আধারের মনটা অস্থির হয়ে যায়। চোখের পাতায় পুরনো স্মৃতি ভেসে উঠছে। সে হাসফাস করতে করতে আরও কয়েকবার ডাকল বোনকে, কিন্তু ফলাফল আগের ন্যায় শূন্য। অন্যদিকে আধারের চিল্লাচিল্লি শুনে তাহমিনা খান ও শোভহান খান হন্তদন্ত হয়ে দোতলায় উঠে এলেন। ততক্ষণে আলো এসে পাশে দাঁড়িয়েছে। আধারের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হল না। দরজার কাছ থেকে আলোকে দূরে সরিয়ে দিয়ে সে চোখের পলকেই দরজাটা ভেঙে ফেলল। তড়িঘড়ি করে রুমের ভেতরে এসে সবাই দেখল তিথি বিছানার মাঝে এলোমেলোভাবে শুয়ে আছে। আধার ছুটে এসে বোনের দুগালে হাত রেখে ডাকতে শুরু করল, কিন্তু মেয়েটা চোখ মেলে তাকাল না। তাহমিনা খান খুব ভয় পেয়ে যান। একমাত্র আদরের মেয়ে উনার। তার কিছু হলে তিনি কিছুতেই সইতে পারবেন না। তিনি ছুটে এসে মেয়েটার মাথা কোলের উপর নিয়ে ডাকতে থাকলেন। শোভহান খান চিন্তিত মুখে নাতনির পাশে বসলেন। আলো কপালের ঘাম মুছে আশেপাশে তাকায়। তিথির শরীরে কোনোরকম ক্ষত নেই। নিঃশ্বাসটাও পড়ছে খুবই ধীরে। তার এলোমেলো দৃষ্টি গিয়ে আটকায় টি-টেবিলের উপর রাখা ঔষধের পাতায়। আলো ছুটে এসে ঔষধের পাতা হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, তিথি 3টে ঘুমের ওষুধ খেয়েছে গি। আধার চমকে উঠল। সে কাউকে কিছু না বলে তিথিকে পাজা কোলে তুলে নিয়ে রুমের বাইরে ছুটল। উদ্দেশ্যে তার হাসপাতালে যাওয়া, কারণ সে তার বোনকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না। তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। আলোকে গাড়িতে উঠতে দেখে আধার শান্ত গলায় বলে, এমনিতেই মেয়েটার শরীর ভালো নেই, তার ওপর হাসপাতালে গেলে আরও শরীর খারাপ করবে। তাই সে চাচ্ছে না মেয়েটা তাদের সাথে যাক। আলো পাশে ফিরে অস্থির কণ্ঠে বলল, না, আমিও যাব গু। ভেতরে যেতে বলেছি। আপনি এমন করছেন কেন? আমি তিথির সাথে যাব উ। আলো জেদি কণ্ঠে বলে গাড়ির ডোর খুলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে আধার তেরে এসে হাতের বাহু শক্ত করে চেপে ধরে এক ঝটকায় বাহিরে নিয়ে এসে গর্জে উঠল, তোমাকে আমি যেতে না করেছি, তারপরেও এত জেদ করছো কেন? তুমি কি বুঝতে পারছো না? তোমার জন্য আমাদের সময় নষ্ট হচ্ছে। বাজখাই গলার ধমকে আলো কেঁপে উঠল। একই সাথে হাতের ব্যথায় ও মানুষটার এমন ব্যবহারে চোখ দুটো ছলছল করে ওঠে। আধার আজ দেখেও না দেখার ভান করে আলোকে ছেড়ে গাড়িতে উঠে বসল, তারপর গাড়ি স্টার্ট দিয়ে হাওয়ার বেগে ছুটে চলে গেল। আলো মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার বৃথা চেষ্টা করল। সে তো একটু যেতেই চেয়েছিল, তাই বলে মানুষটা এমন করবে? হঠাৎই আলোর পেটের ভেতরটা গুলিয়ে উঠল। সে এক হাতে মুখ চেপে ধরে বাড়ির ভেতরে ছুটে যায়। কোনোমতে রুমে এসে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগল। মেয়েটার শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে গেল। সে মুখ ধুয়ে এক হাতে মাথা ও আরেক হাতে নিজের পেট চেপে ধরে চোখ বুজে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। মাথাটা তার হালকা ঘুরছে। কিছুক্ষণের মধ্যে আবারও পেট গুলিয়ে উঠল। মেয়েটা আরেক দফা বমি করল এবং একসময় তার শরীরটা নেতিয়ে পড়ল। অফিসে অনেকটা দেরি হয়ে যায় রাতের। সব দোষ ওই বেয়াদব মেয়েটার। নিজের কাজ ফেলে রেখে মেয়েটার ফাইল রেডি করেছে। তাই তো এখন নিজের কাজ করতে করতে লেট হয়ে গেল। রাত বিরক্তিতে চোখমুখ কুঁচকে সব কাজ শেষ করে হাতে ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে এল। পার্কিং প্লেস থেকে নিজের বাইকে উঠে গেট দিয়ে বেরিয়ে কিছু দূর আসতেই ব্রেক কষল। কারণ সামনে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে ওই বেয়াদব মেয়েটা দাঁড়িয়ে আছে। হয়তো রিকশা খুঁজতেছে। রাত বাইকের উপর বসে থেকে অচেনা মেয়েটাকে দেখছে।
একটা রিকশাওয়ালার সাথে ভাড়া নিয়ে ঝগড়া করছে। রাগারাগি করার ফলে উজ্জ্বল শ্যাম বর্ণের চেহারাটা হালকা লালচে হয়েছে। নাকের পাতা দুটো বারবার ফুলে উঠছে। মেয়েটার ঝগড়া করার অঙ্গভঙ্গি দেখে অজান্তেই ঠোঁট কামড়ে হাসল রাত। এই মেয়েলোকগুলো এত ঝগড়া করতে কিভাবে পারে? এদের কি মুখ ব্যথা করে না? সারাক্ষণ হাঁসের মতো প্যাক প্যাক করতেই থাকে। নিজের ভাবনার মাঝে খেয়াল করল, মেয়েটার বকাবকি শুনে রিকশাওয়ালা চলে গিয়েছে। রাত দীর্ঘশ্বাস ছেড়ে বাইক নিয়ে মেয়েটার সামনে থামল। মাথায় হেলমেট পরে থাকার জন্য ঈশিতা প্রথমে চিনতে পারল না। যখন যুবকের সর্বাঙ্গে নজর বুলিয়ে নিল, তখনই চিনতে পারে এই ব্যক্তি কে। সামান্য কয়েকটা টাকার জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে ঝগড়া করছেন, মিস? রাতের কথা শুনে ঈশিতা তাচ্ছিলের সুরে বলল। বড়লোকের ছেলেরা কি বুঝবে টাকার মূল্য? তারা তো দুহাতে টাকা পয়সা উড়ায়। মেয়েটার বলা কথাগুলো রাতের বড্ড গায়ে লাগল। কারণ সে এতগুলো বছর ধরে বড় ভাইয়ের টাকা নষ্ট করে এসেছে। আকপাচ কিছুই ভাবেনি। অথচ সে এখন একটু হলেও উপলব্ধি করতে পারছে টাকা কামানো কতটা কষ্টের। রাত নিজেকে সামলিয়ে হেলমেট খুলে শান্ত গলায় বলল, লিফটের প্রয়োজন? থ্যাঙ্কস, বাট আমার লিফটের প্রয়োজন নেই। আমি চলে যেতে পারব। ওকে ফাইন গে। একথা বলে রাত পুনরায় হেলমেট পরে বাইকের চাবি ঘুরিয়ে স্টার্ট দিয়ে বাতাস চিরে ছুটে চলে যায়। ঈশিতা কিছুক্ষণ অপেক্ষা করে সামনে হাঁটতে শুরু করল। এই রাস্তাটা শুনশান হওয়ায় তেমন গাড়িঘোড়া পাওয়া যায় না। ঈশিতা আনমনে হাঁটতে হাঁটতে খেয়াল করল, সামনে থেকে একটা রিকশা আসছে এবং এসে সোজা তার সামনেই থামল। ঈশিতা নিজের ঠিকানা বলে জিজ্ঞেস করল যাবে কিনা। লোকটা সাথে সাথে হ্যাঁ বললেন এবং এটাও জানালেন সে যা ভাড়া দিবে ওইটাই নিবে। এতে ঈশিতার মনে খটকা লাগে। এই লোকটার আবার কোনো খারাপ মতলব নেই তো? দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু তার মন বলছে কিছু একটা গণ্ডগোল আছে। তাই সে সরাসরি নাকচ করে দিল, যাবে না ওই রিকশায়। লোকটা হয়তো মেয়েটার সন্দেহ বুঝতে পেরেছেন। তাই তিনি হেসে বললেন, ভয় পাবেন না, আমি খারাপ লোক নই। আর আপনাকে সুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যই আমাকে একজন পাঠিয়েছে গি। লোকটার কথা শুনে ঈশিতার পা জোড়াস্লথ হয়ে যায়। সে চমকে উঠে পিছনে ফিরে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কে সেই ব্যক্তি? সেটা তো বলতে পারব না। এখন শুধু আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার গু। ঈশিতার দ্বিধায় পড়ে গেল। সে এখন কি করবে না করবে ভাবতে ভাবতেই উঠে পড়ল রিকশায়। এরপর যা হবে দেখা যাবে। লোকটা তার কথামতো একদম একটা পুরাতন বিল্ডিংয়ের সামনে রাখল। ঈশিতা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নেমে পড়ল। ভাড়া দেওয়ার সময় লোকটা বললেন, উনি আগেই ভাড়া দিয়ে দিয়েছেন, আপনাকে আর দিতে হবে না। একথা বলে লোকটা রিকশা নিয়ে চলে গেলেন। আর ঈশিতা হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবতে লাগল, কে এই অচেনা শুভাকাঙ্ক্ষী? পরের দিন সকালে হাসপাতাল থেকে তিথিকে নিয়ে খান বাড়িতে ফিরল আধার। রাতেই তাহমিনা খান ও শোভহান খানকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। শুধু শুধু হাসপাতালে থেকে শরীর খারাপ করার কোনো মানেই হয় না। তার উপর মেয়েটাকেও একা বাড়িতে রাখতে চায়নি, বিশেষ করে ছোট ভাইয়ের জন্য। তাই সে নিজে আসতে না পারলেও তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয়। তিথি এখন কিছুটা সুস্থ আছে। ওষুধগুলো খুব বেশি ইফেক্ট ফেলতে পারেনি তার শরীরে, কারণ আধার সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গিয়েছে। তারপর ডাক্তার স্টোমাক ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে জ্ঞান ফিরে আনেন। পুরো একটা রাত নির্ঘুম কাটিয়ে আধার বড় বড় পা ফেলে নিজের রুমে এল। রাতে মেয়েটাকে অনেকবার কল দিয়েছিল, এমনকি SMS-ও করেছিল, কিন্তু মেয়েটা কোনো রেসপন্স করেনি আর না কল ধরেছে। হয়তো তখনকার ঘটনা নিয়ে অভিমান করে আছে। আধার জোরে শ্বাস ফেলে রুমে এসে দেখে আলো পুতুল চেপে ধরে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। তার আশেপাশে টুনিও শুয়ে আছে। আধার অপলক নয়নে মেয়েটার ঘুমন্ত কিউট চেহারার দিকে তাকিয়ে থাকল। কাছে আসতে চেয়েও কিছু একটা ভেবে এল না। এখন তার গোসল নেওয়ার প্রয়োজন, কারণ হাসপাতাল থেকে এসেছে। আর এই শরীরে মেয়েটার কাছে যাওয়া যাবে না। তাই সে আলমারি থেকে জামাকাপড় নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ঘুমের ঘোরে নরম ঠোঁটের স্পর্শ পেয়ে আলো মৃদুস্বরে গোমাল। চোখে মুখে গরম নিঃশ্বাস আছড়ে পড়তেই ব্রেন সজাগ হল। কিন্তু পুরোপুরি ঘুম ছুটে গেল না। হঠাৎই তার মনে হল বাড়িতে আধার স্যার নেই। তাহলে তাকে কে এইভাবে চুমু খাচ্ছে? তার মানে এটা ওই প্লেবয় নয় তো?
ব্যাস, আলোর সব ঘুম মুহূর্তেই উড়ে গেল। একই সাথে রুমের পিনপতন নীরবতা ভাঙল এক জোরালো থাপ্পড়ের শব্দে। আপনি? আলোর কণ্ঠস্বর কেঁপে উঠল। সে ভয়ে ভয়ে সামনে ব্যক্তির দিকে তাকিয়ে বারবার শুকনো ঢোক গিলছে। এত বড় একটা ভুল কিভাবে করতে পারল সে? একবার তো চোখ মেলে তাকিয়ে দেখার উচিত ছিল। তাহলে হয়তো এই সর্বনাশটা ঘটত না। অন্যদিকে আধার নিজের বাম গালে হাত রেখে স্তব্ধ হয়ে আছে। তার চোখের দৃষ্টি সামনে বসে থেকে ভয়ে কাঁপতে থাকা রমণীর পানে। এই প্রথম বুয়ের নরম হাতের গরম থাপ্পড় খেয়ে সে বাকরুদ্ধ, হতবম্ব, হতবাক, আহাম্মক, হতবিহ্বল ইত্যাদি ইত্যাদি সবকিছু হয়ে থম মেরে বসে আছে। সে এতটাই শকট যে নিজের ভাষায় হারিয়ে ফেলেছে। সরি, আমি ইচ্ছে করে এমনটা আলো বাকি কথাগুলো আর বলতে পারল না। কারণ লোকটা উঠে চলে গিয়েছে বাইরে। আলো ছলছল চোখে নিজের ডান হাতের দিকে তাকায়। এই হাতটা দিয়ে কিনা সে তার প্রিয় মানুষটিকে আঘাত করেছে। উনি নিশ্চয়ই মনে মনে খুব কষ্ট পেয়েছেন। সে এটা কিভাবে করতে পারল? কিভাবে? তাহমিনা খান নিজ হাতে মেয়েকে হালকা পাতলা নাস্তা করিয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিলেন। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধরা গলায় বললেন, মায়ের উপর এত অভিমান তোমার? তিথি কিছু বলতে যাবে তখনই তার গালে পুরুষালী হাতের থাপ্পড় পড়ল। মেয়েটা ছিটকে বিছানায় আছড়ে পড়ে। তাহমিনা খান চমকে উঠে মেয়েকে আগলে নিয়ে চিল্লিয়ে উঠল। রাতত! রাতের চেহারা অসম্ভব রকমের লাল হয়ে আছে। সে রাতে কিছু জানতে না পারলেও সকালে সবটা জেনেছে। তারপরই শরীরের রক্ত মাথায় অবধি উঠে গেছে। রাত রাগে দাঁতে দাঁত চেপে বলল, মেয়েকে এই করতে চট্টগ্রামে পাঠিয়েছিলে? রাতে যদি ভাই সঠিক সময়ে ওকে হাসপাতালে না নিয়ে যেত তাহলে কি ঘটতে পারত, একবারও সেটা ভেবে দেখেছ? তিথি মাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদছে। তাহমিনা খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গম্ভীর কণ্ঠে ছেলের উদ্দেশ্যে বললেন, তাই বলে তুমি এইভাবে মারবে অসুস্থ মেয়েটাকে? মারব, 1000 বার মারব। ওর না খুব মরার শখ? আজ না হয় এটা আমি নিজ হাতেই পূরণ করব। তারপর তোমার মেয়ের সো কোল্ড বয়ফ্রেন্ডকেও দেখে নিব। রাত চিল্লিয়ে কথাগুলো বলে তিথির হাতের বাহু চেপে ধরে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগল। কত বড় সাহস মেয়েটার! অন্য কারোর জন্য নিজের জীবন দিতে চলেছিল। রাত! বড় ভাইয়ের গম্ভীর কণ্ঠস্বর শুনে রাত থেমে গেল। তিথি কাঁদতে কাঁদতে অসহায় চোখে ভাইয়ের দিকে তাকায়। আধার কিছু না বলে এগিয়ে এসে রাতের হাতের বাঁধন থেকে বোনের হাত ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিল। তিথি বড় ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আমি এমনটা করতে চাইনি ভাইয়া। আমি শুধু একটু ঘুমানোর জন্য ঔষধ খেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি এতে সমস্যা হবে। আধার বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে ধীরে নিচে নেমে এল এবং তিথিকে সোফায় বসিয়ে দিয়ে সে সামনে হাঁটু ভেঙে বসল। তুই কাউকে ভালোবাসিস? আর এটার জন্যই কি এই বিয়ে করতে চাচ্ছিস না? ড্রয়িং রুমের সবাই উপস্থিত। তিথি চোখের পানি মুছে মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, ছেলেটাও কি তোকে ভালোবাসে? খুব। তোর সাথেই পড়ে? কিন্তু ও এবার মাস্টার্সে ঠিক আছে। আমি আধার কথা দিলাম, তোর বিয়ে তোর ভালোবাসার মানুষটার সাথেই হবে। আর অনিমেষের সাথে বিয়ে ক্যান্সেল। এবার হ্যাপি? বড় ভাইয়ার কথা শুনে মুহূর্তেই তিথির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে চট করে ভাইয়ার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, আমি খুব খুশি ভাইয়া, খুব আধার হাসল। ওইদিকে তাহমিনা খান কিছু বলার জন্য ছটফট করছেন, কিন্তু শ্বশুর মশাইয়ের জন্য কিছু বলতে পারছেন না। আধার বোনের কপালে ঠোঁট ছুঁয়ে আদর করে দিয়ে বলল, এখন রুমে গিয়ে রিল্যাক্সে ঘুম দিবি। একদম মন খারাপ কিংবা কান্নাকাটি করবি না। নিজের শরীরের প্রতি খেয়াল রাখ, আফটার অল সামনে তোর বিয়ে। সো জাস্ট চিল। তিথি মন খুলে হাসল। হঠাৎই তার নজর ভাইয়ের বাম গালের দিকে গেল, যেখানে লাল হয়ে আছে। সে আলতো হাতে গাল স্পর্শ করে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করল, এখানে কি হয়েছে ভাইয়া? কেউ মেরেছে? আলো সিঁড়ির মাঝখানে চুপচাপ দাঁড়িয়েছিল। লোকটার বলা কথাগুলো শুনে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলেও নন্দের কথা শুনে মুহূর্তেই হাসিটা গায়েব হয়ে গেল। জাস্ট বিচ্ছু একটা পোকা ছুঁয়েছে, তাই লাল হয়েছে। তুই এসব নিয়ে না ভেবে রুমে গিয়ে রেস্ট নে। শেফালি চাচি ওকে নিয়ে যান। আধারের কথা শুনে তিথি আর কিছু বলল না।
চুপচাপ শেফালি চাচির সাথে চলে গেল। এটা তুমি কি করলে আধার? চেনা নেই যা নেই হুট করে একটা বেকার ছেলের সাথে বিয়ে ঠিক করে দিলে? আধার শান্ত চোখে তাহমিনা খানের দিকে তাকিয়ে বলল। তো কি করতাম? বলুন আমি কি করতাম? আপনি নিশ্চয়ই অতীত ভুলে যাননি। আমি একবার আমার বোনকে হারিয়েছি, দ্বিতীয়বার আর বোনকে হারাতে পারব না। তাই বলে একটা বেকার ছেলের সাথে? আপনার মেয়ে ওই বেকার ছেলেকেই ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। মেয়েটাকে একবার দেখছেন? ওর কি হাল হয়েছে? এখনও বিয়ে ঠিক হয়নি, জাস্ট কথাবার্তা চলছিল। এতেই মেয়েটা কেমন রিয়াক্ট করল সেটা তো জলজ্যান্ত প্রমাণ পেলেন। আর কি চাই আপনার বলুন তো? সারাক্ষণ টাকা আর টাকা করেন। তা আপনি টাকা কি কবরেও সঙ্গে করে নিয়ে যাবেন? ছেলেটা এখন না হয় বেকার আছে, নিজের লেখাপড়া শেষ করলে অবশ্যই একটা ব্যবস্থা করবে। আর আমি লোক লাগিয়ে দিব সবকিছু জানার জন্য। ওই ছেলেটা যদি খারাপ হয় তাহলে কখনোই তিথির সাথে বিয়ে দিব না। এইটুকু বিশ্বাস রাখতে পারেন আমার উপর। আমি আর যাই করি না কেন কখনো আপনার ছেলেমেয়ে কোনো ক্ষতি চাইনি। বরং তাদেরকে ভুল পথে যাওয়া থেকে সাবধান করেছি। কিন্তু আপনার ছেলেমেয়ে কেউই আমার কথা শোনেনি। এখন আপনি ভাবুন কি করবেন, টাকা পয়সা নিবেন নাকি নিজের মেয়েকে জীবন্ত অবস্থায় চোখের সামনে দেখবেন? একনাগাড়ে কথাগুলো বলে থামল আধার। তারপর রাতের সামনে গিয়ে দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর কণ্ঠে বলল। বোনকে তো কখনো আগলে রাখতে দেখলাম না তোকে। তাহলে এখন এত দরদ কই থেকে আসছে? মেয়েটাকে যেই থাপ্পড়টা মেরেছিস না, ওটা তোকে মারা উচিত। নিজের চরিত্র ঠিক নেই আর এসেছে অন্যকে জাজ করতে। একটু থেমে পুনরায় হিসহিসাল। আই উইশ ছেলেটা যেন তোর মতো না হয়। রাত ভাইয়ের চোখে চোখ রেখে বলল। আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি। তুমি চাইলে খোঁজখবর নিতে পারো। আধার হালকা হেসে বলল। আমি আমার দায়িত্ব সবসময় পালন করি। এখন না হয় তুই একটু দায়িত্ব পালন কর। বলো কি করতে হবে? চট্টগ্রামে গিয়ে ছেলেটার 14 গোষ্ঠীর খবর বের কর, সাথে পুরো বায়োডেটা। ভুলভাল যদি কোনো ইনফরমেশন আনিস তাহলে ওই দিন তোকে আমি জুতা দিয়ে পেটাব। আশা করছি মন দিয়ে কাজ করবি। রাত হালকা ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল। সে না হয় করব। কিন্তু তুমি তো নিজেই বউয়ের হাতে মার খেয়ে বসে আছো। সেখানে আমাকে মারবে কি? উল্টো বোম্বাই মরিচ তোমাকেই উত্তম মধ্যম দিবে। অলরেডি দেওয়া শুরু করেছে। একথা বলে রাত দাঁত কেলিয়ে হাসল। আধার রাগে দাঁতে দাঁত পিষল। সেখান থেকে চলে যাওয়ার সময় শুধু বলল। দোয়া করি তোর কপালে এমন একটা মেয়ে জুটুক যে কিনা তোকে 3 বেলা সর্ষে ফুল দেখাবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। আলো গুটি গুটি পায়ে খাবারের প্লেট নিয়ে নন্দের রুমে এসে দেখে তিথি মাত্র গোসল নিয়ে বেরিয়েছে। সে টিটেবিলের উপর প্লেট রেখে পিছনে ফিরতেই তিথি দুহাতে ঝাপটে জড়িয়ে ধরল তাকে। আলো প্রথমে হকচকিয়ে গেলেও পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে মেয়েটার পিঠে হাত রাখল। তোমাকে এত্ত এত্ত থ্যাংক ইউ ভাবি। আজ সবকিছু তোমার জন্য হয়েছে। তিথি একগাল হেসে কথাগুলো বলে। আলো মুচকি হেসে ধীর কণ্ঠে বলল। আমি কিছুই করিনি তিথি। যা করেছে ওপরওয়ালা এবং তোমার বড় ভাইয়া। এখন চুপচাপ খাবার খেয়ে নাও, তারপর ঔষধ খেতে হবে। তিথি ভাবিকে ছেড়ে দিল। আলো এলোমেলো হয়ে থাকা বিছানাটা সুন্দর করে গুছিয়ে দেয়। তিথি সোফায় বসে থেকে খাবার খেতে খেতে জিজ্ঞেস করল। তোমার মন খারাপ ভাবি? আলো এক পলক মেয়েটার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আসলেই তার খুব মন খারাপ। ওই লোকটা তার সাথে একটুও কথা বলেনি। এমনকি ভার্সিটিতে যাওয়ার সময় তার কাছেও আসেনি। অন্য সময় তাকে আদর করে যেত, অথচ আজ আশেপাশেও ঘেঁষেনি। কোথায় ভেবেছিল সে অভিমান করে মানুষটার থেকে দূরে থাকবে। কিন্তু এখন ওই লোকটাই একটা থাপ্পড়ের জন্য তার থেকে দূরে থাকছে। মানছে তার থাপ্পড় মারাটা একদম উচিত হয়নি। কিন্তু সে তো আর ইচ্ছে করে মারেনি। ভুলবশত হয়ে গেছে। তার জন্য এইভাবে নিজেকে দূরে সরিয়ে নিবে? এটা কেমন কথা? তুমি ঠিক আছো ভাবি? তিথির কথায় আলোর ধ্যান ভাঙল। সে চটপট চোখের পল্লব ঝাপটিয়ে জবাব দিল। হ্যাঁ, আমি ঠিক আছি। আর আমার মন খারাপ হবে কেন? আমি তো অনেক হ্যাপি। বিশেষ করে তোমার জন্য। অবশেষে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পেতে চলেছ। তিথি লাজুক হেসে বলল। তুমি কখনো কাউকে ভালোবাসোনি? আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম।
এসব প্রেম ভালোবাসায় পড়ে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে থাকার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমার দ্বারা প্রেম সম্ভব নয়। বয়ফ্রেন্ডকে যেই সময়টা দিতাম ওটা নিজেকেই দিয়েছি। আর এখনকার কথা যদি বলো, তাহলে আমি আমার স্বামীকে ভালোবাসি। উনিই আমার প্রথম এবং শেষ ভালোবাসা গু। ভাইয়া অনেক লাকি, তোমার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে গি। উহু, তোমার ভাইয়াকে পেয়ে আমি লাকি। কারণ উনিই আমার সব পাগলামি, তেরামি, অত্যাচার সহ্য করে গি। তিথি শব্দ করে হেসে উঠে বলল, মানতেই হবে বড় ভাইয়ার প্রচুর ধৈর্য। আলো মুচকি হেসে আরেকটু গল্প করে চলে গেল। দাদাজান আসব। শোভন খান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রুমে এসে বসেছিলেন। তখন আলো উকি দিয়ে দরজায় নক করল। তিনি মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। আলো ভেতরে এসে দাদাজানের পাশে বসতে বসতে বলল, একটা কথা জিজ্ঞেস করি? শুধু একটা কেন? 100টা জিজ্ঞেস করো। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে আওড়াল, তোমার আরও একটা নাতনি ছিল। নাতবুয়ের মুখে এহেন কথা শুনে শোভন খান থমকে গেলেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালেন। আলো অধৈর্য হয়ে বলল, বলো না দাদাজান, তোমার বড় নাতি সকালে কেন বললেন উনি তার বোনকে হারিয়েছেন? কি হয়েছিল উনার বোনের সাথে? প্লিজ বলো আমায়। শোভন খান টেবিলের ড্রায়ার খুলে পুরনো দুটো ছবি বের করে নাতবুয়ের পাশে বসলেন। আলো উকি দিয়ে দেখার চেষ্টা করল। প্রথম ছবিতে দুজন ছেলে মেয়েকে দেখা যাচ্ছে। পুতুলের মতো দেখতে মেয়েটাকে কোলে নিয়ে হাসি মুখে বসে আছে ছেলেটা। আর ছোট মেয়েটা দুহাতে কেক মাখিয়ে দিয়ে খিলখিল করে হাসছে। ফানি ছবিটা দেখে আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল। দ্বিতীয় ছবির দিকে তাকাতেই চমকে উঠল। হাসি মুখে বিড়াল নিয়ে দাঁড়িয়ে থাকা রমণীকে চিনতে না পারলেও তার পাশে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে চিনতে একটুও অসুবিধা হল না। আলো অপলক নয়নে তাকিয়ে থেকে অস্ফুটস্বরে বলে উঠল, আধার স্যার। শোভন খান ছলছল চোখে ছবির দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ আধার, আর ওর বোন আফরিন ঘু। একটু থেমে পুনরায় বলতে শুরু করলেন, আধারের 2 বছরের ছোট আফরিন। আর 5টা সংসারের মতো বড় বুমার সংসারও ছিল সুখের। আমরা সবাই ভালোই ছিলাম। আধারের যখন 4 বছর পূর্ণ হয় তখন আমার ছেলে ও বুমার মধ্যে একটা ঝামেলা হয়। আশরাফ বিদেশি কোম্পানির সাথে অনেক বড় একটা ডিল সাইন করে এবং ওটার সব দায়িত্ব তার বন্ধু ওরফে ম্যানেজারকে দেয়। এটা নিয়ে বড় বুমা আপত্তি করেছিলেন। কারণ তার ওই লোকটাকে পছন্দ নয় আর সুবিধারও মনে হয় না। কিছু না কিছু গণ্ডগোল পাকায়। আমি মেয়েটার পক্ষেই ছিলাম। এই নিয়েই তাদের মধ্যে বড়সড় ঝামেলা সৃষ্টি হয়। আশরাফ রাগের মাথায় মেয়েটার গায়ে হাত তুলেছিল। অথচ মেয়েটা সে সময় প্রেগন্যান্ট ছিল। মরিয়ম রাগে দুঃখে ছেলেমেয়েকে রেখে বাড়ি ছেড়ে চলে যায়। কারণ তার যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই সে নিজের সাথে সন্তানদের নেয়নি। ভেবেছিল আশরাফ তাকে বাধা দিবে, কিন্তু দেয়নি। আমি আশরাফকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও নিজের ইগোতে অনড় ছিল। সে সাফ সাফ জানিয়ে দিয়েছিল বড় বুমাকে আর ঘরে তুলবে না। ওপরওয়ালা তার কথা রেখেছে। ওই দিনের পর আর কখনো বড় বুমা জীবিত অবস্থায় খান বাড়িতে ফেরেনি। শেষবার তার মৃতদেহ দেখেছিলাম। বাসে করে গ্রামে ফিরছিল, কিন্তু শেষ অবধি আর পৌঁছাতে পারেনি। মাঝপথেই অন্য একটা বাসের সাথে বাসটার অ্যাক্সিডেন্ট হয় এবং অর্ধেক যাত্রী নিহত হয়। তাদের মধ্যে আমার বড় বুমাও ছিল। শোভন খান থামলেন। চোখের পানি মুছে জোরে শ্বাস নিয়ে পাশে বসা নাতবুয়ের দিকে তাকায়। আলো পাথরের ন্যায় থমকে আছে। অথচ তার রক্তিম চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে এতদিন জানত স্বাভাবিক মৃত্যু, কিন্তু এখন জানতে পারল অনাকাঙ্ক্ষিতভাবে স্যার তার মাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। ইস, ওই দিন যদি উনার বাবা একটু বাধা দিত, তাহলে হয়তো এমনটা কখনো হতো না, বেঁচে যেত দুটো প্রাণ। মা ভাইকে হারিয়ে আধার প্রায় উন্মাদ হয়ে গেছিল। ওইটুকু বয়সে এই হারানোর শোক সইতে পারেনি ছেলেটা। ফলস্বরূপ 1 মাসের মতো হাসপাতালের বেডে ছিল। ছোট ছেলে মেয়ে দুটো বিশ্বাসই করতে পারেনি তাদের মা আর নেই এই পৃথিবীতে। আমাকে শক্ত থাকতে হয়েছিল শুধু আমার নাতিনাতনির জন্য। আমি ভেঙে পড়লে তাদেরকে কে দেখত? ওরা তো তখন খুবই ছোট ছিল। এর মধ্যে আশরাফ আরও একটা অঘটন ঘটিয়ে দেয়। বড় বৌমার মৃত্যুর কয়েক মাস পরেই তাহমিনাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসে। আমি দ্বিতীয়বারের মতো আমার ছেলের গায়ে হাত তুলেছিলাম। আশরাফ বলেছিল সে যা করেছে সবটা ছেলে মেয়ের জন্য। কারণ তাদের মা প্রয়োজন।
আমি প্রথমে মেনে না নিলেও আস্তে আস্তে মেনে নিয়েছিলাম। কারণ ছোট বুমা আধার ও আফরিন আদর করত, ভালোবাসত। একজন মায়ের দায়িত্ব সবকিছুই পালন করত। এসব দেখে আমার মন নরম হয় এবং একসময় মেনেও নিই। সবকিছু ঠিক থাকলেও যখন বছর ঘুরিয়ে রাতের আগমন ঘটল তখন হুট করেই ছোট বুমা পাল্টে গেল। ছোট মেয়েটা অত কিছু বুঝত না, কিন্তু আধার একটু হলেও তাদের প্রতি মা বাবার অবহেলা বুঝতে পারত। বড় হওয়ার সাথে সাথে সে নিজেই বোনকে মানুষ করতে শুরু করে। একই সাথে আশরাফের প্রতি ঘৃণাটাও আরও বেড়ে গেল। আধার ওর বোনকে খুব ভালোবাসত। নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বোনটার সব ইচ্ছে পূরণ করত। ওর স্বপ্ন ছিল বোনকে ডাক্তার তৈরি করার, কারণ এটা তার মায়েরও ইচ্ছে ছিল। আধার নিজেও চেয়েছিল এইচএসসি পরীক্ষার পর মেডিকেলে এডমিশন দিবে, তারপর দুই ভাইবোন একসাথে পড়াশোনা করবে। কিন্তু বেচারার সেই ইচ্ছেটা আর পূরণ হল না। রাতকে মারার কারণে আশরাফ সেই দিন ছেলেটাকে অনেক মেরেছিল এবং অনেক কথা শুনিয়েছে। এরপরই আধার বোনের ভবিষ্যতের কথা ভেবে দেশ ছেড়ে চলে যায় এবং ওখানে থেকেই সমস্ত খরচ ও বহন করে। সে চেয়েছিল বোনকেও নিজের কাছে নিয়ে যাবে, কিন্তু আফরিন মেডিকেলে চান্স পাওয়ার জন্য ভাইয়ের কাছে যেতে চায়নি, আর আধারও জোর করেনি। সবটা স্বাভাবিকভাবেই চলছিল। আধার যখন ছুটি নিয়ে 4 বছর পর দেশে ফিরেছিল বোনকে দেখার জন্য, তখন এসে জানতে পারল তার বোনটা আর নেই। সে সারপ্রাইজ দিতে চেয়েছিল বোনকে, কিন্তু দেশে ফিরে ও নিজেই সারপ্রাইজ পেয়ে যায়। ওই দিন বোনের কোরব আঁকড়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিল। পাগল মেয়েটা একজন ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবনটাই দিয়ে দিয়েছে, অথচ আমরা টের অবধি পাইনি। ওই বেইমান ছেলেটার বিয়ের দিনই আফরিন সুইসাইড করে। আধার সবকিছু জানার পর ওই ছেলেটাকে রাস্তায় জনগণের সামনে মেরেছিল। উদ্দেশ্য ছিল জানে মেরে ফেলার। আশরাফ কোনোমতে ছেলেকে টেনেটুনে বাড়িতে নিয়ে এসেছিল। তারপর খান বাড়িটা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। আধার সবকিছু ভেঙেচুরে আশরাফকে শাসিয়ে ও চলে যায়। ছেলেটার অভিশাপ লেগেছিল আশরাফের। তার কয়েক মাস পরই সে ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। তার প্রাণপ্রিয় বন্ধুই একদিন তার সবকিছু ছিনিয়ে নেয় এবং একসময় ওর অস্তিত্বই পৃথিবী থেকে মুছে যায়। সবকিছু জেনে শুনেও আধার কিছুই করেনি। এমনকি মৃত বাবাকে শেষবারের জন্য দেখতেও আসেনি। তার কাছে অনেক আগেই তার বাবা মরে গেছিল। আধার তার বাবাকে ঘৃণা করলেও কখনো তাহমিনাকে ঘৃণা করেনি, অপছন্দ করত কিন্তু খারাপ ব্যবহার করেনি। তাহমিনা তাকে না ভালোবাসলেও আফরিনকে একটু হলেও ভালোবাসত। আর এটার জন্যই আধার কোনোদিন মানুষটাকে ঘৃণা করতে পারেনি। সেও ছোটবেলায় মায়ের ভালোবাসা পাওয়ার জন্য তাহমিনার শাড়ির আঁচল ধরে ঘুরঘুর করত। কিন্তু আফসোস, এতিম ছেলেটা কখনোই ভালোবাসা পায়নি আর না পরিবারের সুখ পেয়েছে। সে তার ভালোবাসার মানুষদেরকে হারিয়ে আজ নিঃস্ব। ওর যতই কষ্ট হোক, তবুও কখনো মুখ ফুটে বলবে না। এই জন্যই সে সহজে কাউকে ভালোবাসতে চায় না। ধরা গলায় কথাগুলো বলে থামল সোবহান খান। ওইদিকে আলোর চোখের পানি কিছুতেই থামছে না। সে নিজেকে আর সামলাতে পারল না। মুহূর্তেই দাদাজানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। অথচ লোকটা এত কষ্ট কিভাবে মনের মাঝে নিয়ে আছে? ওই লোকটার জায়গায় সে থাকলে হয়তো এতদিনে স্ট্রোক করেই মরে যেত। আলো কাঁদতে কাঁদতে ওপরওয়ালার উদ্দেশ্যে চিল্লিয়ে বলে উঠল, মানুষটাকে এত দুঃখকষ্ট না দিলেও পারতে। শিট! রাত নিজের শার্টের দিকে তাকিয়ে চিল্লিয়ে উঠল। তড়িঘড়ি করে কল কেটে দিয়ে ফোন পকেটে রেখে রাগান্বিত চেহারায় সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে তাকায়। ঈশিতা অস্থির গলায় বলল, সরি সরি, আমি খেয়াল করিনি গি। রাত দাঁতে দাঁত পিষল। কেন? 4 চোখ লাগিয়েও কি চোখে দেখতে পারেন না? ঈশিতা চোখের চশমা খুলে শান্ত গলায় বলল, দেখুন মিস্টার, আমি ইচ্ছে করে আপনার উপর কফি ফেলিনি গি। আমিও ওই দিন আপনার ফাইলে ইচ্ছে করে কফি ফেলিনি। ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু আপনি আমাকে অহেতুক সবার সামনে অপমান করেছেন। তাহলে এখন আপনাকে কি করা যায়? আপনি আমার সারাদিনের পরিশ্রম নষ্ট করে দিয়েছিলেন, তাই রেগেমেগে উল্টাপাল্টা কথা বলেছি। তার জন্য সরি ধুয়ে এখন আমি পানি খাব? আপনাকে খেতে হবে না। আপাতত আপনার শার্টকে পানি খাওয়ান, মানে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করুন গো। আমি কেন পরিষ্কার করব? আপনি আমার শার্ট নষ্ট করেছেন। এখন আপনি আমার শার্ট পরিষ্কার করে দিন।
নয়তো আমি আপনাকে কফির মধ্যে চুবানি দিব গো। ঈশিতা চোখমুখ কুঁচকে তাকায়। যেহেতু তার কিছুটা দোষ আছে তাই সে ঝামেলা এড়ানোর জন্য বলল, আসুন ঘ। রাত বড় বড় পা ফেলে করিডোর দিয়ে হেঁটে ওয়াশরুমে গেল। তারপর পরনের কোট খুলে পাশে রেখে শার্ট খুলে মেয়েটার দিকে বাড়িয়ে দিল। ঈশিতা দাঁতে দাঁত চেপে শার্ট নিয়ে আর চোখে উদম শরীরের দিকে তাকায়। কতবড় নির্লজ্জ হলে এমন একটা কাজ করতে পারে। ঈশিতা নজর সরিয়ে টিস্যু হালকা ভিজিয়ে শার্ট পরিষ্কার করতে লাগল। তখন হঠাৎই মাথায় একটা বুদ্ধি চাপল এবং সঙ্গে সঙ্গে ঘটিয়ে দিল এক অঘটন। শার্ট কোট মুহূর্তেই বেসিনের মধ্যে ফেলে দিয়ে পিছনে ঘুরে এক দৌড়ে পালিয়ে গেল। মেয়েটার এহেন কাজে রাত বাকরুদ্ধ হয়ে যায়। সে দ্রুত শার্ট কোট তুলে নেয়, কিন্তু কোনো লাভ হল না। অলরেডি সম্পূর্ণ পোশাক ভিজে একাকার হয়ে গেছে। সে এখন পরবেটা কি? রাত রেগেমেগে শার্ট কোট ফ্লোরের মাঝে ছুঁড়ে মেরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি আপনাকে দেখে নিব মিস। তিথি আজ ভীষণ খুশি। অবশেষে সে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে চলেছে। পরন্ত বিকেল বেলায় বাগানে বসে থেকে দোলনায় দোল খেতে খেতে ভিডিও কলে তিহানের সাথে কথা বলছে আর হাসছে। আমার পরিবার কিন্তু যথেষ্ট কঠোর। সবার মন জয় করতে পারবে তো? নাকি মাঝপথে পালিয়ে যাবে? ফোনের অপর প্রান্ত থেকে তিহান মাথার চুলগুলো ঠিক করতে করতে বলল, পালিয়ে যাওয়ার জন্য তোমার হাত ধরিনি গি। একটু থেমে পুনরায় আওড়াল, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব তোমার পরিবারের মন জয় করতে গু। আর যদি না পারো? নিজের উপর এবং ওপরওয়ালার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আশা করছি তিনি আমার থেকে আমার প্রেয়সীকে আলাদা করে দিবেন না গি। ইনশাআল্লাহ তিহান, আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। ইনশাআল্লাহ জান উ। রাত বাজে 9টা। আধার ফিরেছে অনেক আগেই। তবে এখনও পর্যন্ত বউয়ের দেখা মেলেনি। আর না সে নিজ থেকে খুঁজতে গিয়েছে। রাত কাজের জন্য সারাদিন বাড়িতে থাকে না, এই জন্য সে ভার্সিটিতে গিয়ে নিশ্চিন্তে থাকে। রাতকে এখন একটু বিশ্বাস করলেও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। কারণ ছেলেটার আবার হুটহাট নেশা করার স্বভাব আছে। রাত বিরেতে মাঝে মধ্যে মাতাল হয়ে ফিরে, তার জন্য সে আলোকে রাতে ভুলেও বাহিরে যেতে দেয় না। দরকার হলে সে নিজে আসে, তবুও বুকে রুম থেকে বের করে না। সে ওই আধপাগল মেয়েটার প্রতি এত পজেসিভ কবে থেকে হলো ঠিক বুঝতে পারছে না। তার অবাধ্য মনটা শুধু চায় ওই বিচ্ছু মেয়েটাকে আগলে রাখতে, যত্ন করতে, ভালোবাসতে আর আদর করতে। আদর করার কথা মনে পড়তেই আধারের হাত বাম গালে পৌঁছে গেল। শেষমেশ কিনা বুকে চুমু খেতে গিয়ে থাপ্পড় খেল। ভাগ্যিস থাপ্পড়ের বদলে লাথি খায়নি, নয়তো যেটুকু সম্মান বেঁচে আছে সেটুকুও থাকত না। আধার ফোনে কথা বলা শেষ করে বারান্দা থেকে রুমে এল। আর তখনই সে থমকে গেল। তার ঠিক সামনে আলো দাঁড়িয়ে আছে। চোখমুখ ফুলে উঠে লাল হয়ে গেছে। মলিন মুখটা দেখে আধারের বুকের ভেতরটা কেমন জানি করল। সে ব্যস্ত পায়ে এগিয়ে এসে মেয়েটার দুগাল আলতো করে চেপে ধরে গম্ভীর কণ্ঠে শুধাল, প্রেমিক মরেছে? যার জন্য কেঁদেকুটে এমন পেতনির মতো চেহারা বানিয়েছ? আলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা নোনা অশ্রুজল গড়িয়ে পড়ল, যেটা দেখে আধার থতমত খেয়ে যায়। সে তো জোরে গাল চেপে ধরেনি, খুবই আলতো হাতে ধরেছে। তবুও মেয়েটা কাঁদছে কেন? তাহলে কি অন্য কোনো ব্যাপার? আধার ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে মেয়েটার পেটের মাঝে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইল, ব্যথা করছে? আলো মলিন হেসে বলল, করছে তো, কিন্তু ওখানে নয়, এখানে ঘি। বলেই নিজের বুকের বাম দিকে তর্জনী আঙুল রাখল। মেয়েটার বুকে ব্যথা হচ্ছে সেটা উপলব্ধি করতেই আধার অস্থির হল। চলো, এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব উ। একথা বলেই আধার আলোর হাতের কবজি ধরল। কিন্তু মেয়েটা সামনে পা রাখল না। উল্টো হাত ছাড়িয়ে নিয়ে মুহূর্তেই হামলে পড়ল স্বামীর শক্ত বুকের মাঝে। দুপুর থেকে জমিয়ে রাখা কষ্টগুলো সবটা উগরে দিল। ওইদিকে মেয়েটার কান্নার শব্দে আধার স্তব্ধ হয়ে গেল। একই সাথে তার পুরো পৃথিবীটাও থমকে যায়। সে কখনো মেয়েটাকে এইভাবে বাচ্চাদের মতো করে কাঁদতে দেখেনি। তাহলে আজ এমন কি হলো যার জন্য মেয়েটা এমন করে কাঁদছে? তাহলে কি তার অবর্তমানে কিছু হয়েছে? তুমি কাঁদছ কেন? কি হয়েছে আমাকে বলো। কেউ কিছু বলেছে? বা হার্ট করেছে? আধার মেয়েটার চোখের পানি মুছে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। আলো কান্নার মাঝে দুদিকে মাথা নাড়িয়ে কি না ঘি বোঝাল।
তাহলে এইভাবে মরার মতো কাঁদছ কেন? স্যারের ধমকে আলোর কান্না থেমে গেল, তবে হেঁচকি উঠা বন্ধ হল না। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে পকেট থেকে রুমাল বের করে মেয়েটার ভেজা চেহারা মুছে দিল। তারপর দুগালে হাত রেখে ঝুঁকে এসে চোখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আমায় বলো। আলো নাক টেনে বলল, কিছু হয়নি, কিন্তু খুব কষ্ট হচ্ছে গি। আধার কি বুঝল কে জানে, সে মেয়েটা টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দিল। আলো দুহাতে পিঠের টি-শার্টের অংশ খামচে ধরে অসহায় কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমি সকালে ইচ্ছে করে আপনাকে আঘাত করিনি। হঠাৎ করে ঘুমের ঘোরে স্পর্শ পেয়ে ভরকে যাই, কারণ আপনি তো বাড়িতে ছিলেন না। তিথিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। আর আমি এটাও জানতাম না ছোট মা আর দাদাজান ফিরে এসেছে। তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য আপনার ভাইকে ভেবে নিয়েছি। তাই অমন রিয়াক্ট করে ফেলেছি। তার জন্য আমি খুব সরি, আপনি চাইলে আমাকেও থাপ্পড় মারতে পারেন। আমি কিছু মনে করব না। আধার ঘাড় থেকে মুখ তুলে মেয়েটার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকায়। তারপর এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, আমার হাতের থাপ্পড় সহ্য করতে পারবে তোমার ওই নরম তুলতুলে গাল? আলো কিছুক্ষণ চুপ থেকে নিজের বাম গালটা এগিয়ে নিয়ে এসে বলল, সহ্য করে নিব গো। আধার প্রত্যুত্তরে কিছু না বলে মেয়েটার পাতলা কোমর চেপে ধরে গালের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। আলো অবাক হলেও পর মুহূর্তে চোখ বুজে স্বামীর আদরটুকু গ্রহণ করল। কিছুটা সময় নিয়ে পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিল। তারপর কাঁপাতে থাকা গোলাপি ঠোঁটের দিকে এগিয়ে এলে আলো তৎক্ষণাৎ মুখ সরিয়ে নিল। এতে আধারের কপাল কুঁচকে যায়, সে বিরক্তিতে আওড়াল, কি সমস্যা? আলো নাক ফুলিয়ে বলল, আপনি গত রাতে আমাকে বকেছেন গু। আধার গালে নাক ঘষাঘষি করে ফিসফিসিয়ে বলল, আমিই বকব, আবার আমি আদর করব গু। আলো সরু চোখে তাকায়। আধার কপালের সাথে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলল, এখন একটা বড় চুমু খেতে পারি? নাকি সকালের মতো আবারও চড় মারবেন মিসেস আধার খান? আলো কিছু না বলে চোখ দুটো বন্ধ করে নিল। আধার আনমনে হেসে মেয়েটার দুহাত কাঁধের উপর তুলে দিয়ে সে দুহাতে কোমর চেপে ধরে ঘনিষ্ঠ করে নিয়ে ঠোঁটের মাঝে ঠোঁট ছোঁয়াতেই দরজায় ঠকঠক আওয়াজ হল। এতে আধার প্রচুর বিরক্ত হয়। সামান্য একটা চুমুও খেতে পারছে না সে। ওইদিকে আলোর খুব হাসি পেল, তবে হাসল না। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সময় দুই পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে স্বামীর ঠোঁটে পরপর দুবার চুমু খেল। ডিনারের জন্য মনে হয় ডাকতে এসেছে। আসুন। একথা বলে আলো নিচ থেকে ওড়না তুলে মাথায় ভালো করে পেঁচিয়ে নিয়ে ওয়াশরুম থেকে চোখমুখ ধুয়ে এসে দরজা খুলে দেখে তিথি দাঁড়িয়ে আছে। ভাবিকে দেখে হাসি মুখে বলল, নিচে এসো, সবাই অপেক্ষা করছে গি। চলো। আলো মাথা নাড়িয়ে বলল। তিথি আগে আগে যেতে শুরু করল। আলো গিয়ে আবার ফিরে এসে দরজার সামনে দাঁড়িয়ে স্যারের উদ্দেশ্যে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু রাত ভাইয়ার পাশে গিয়ে বসবগু। আধার হেঁটে আসতে আসতে দাঁত কিরমির করল। যেদিন তোমাকে ধরব ওই দিন তোমার সব তেরামি বের করে দিব গু। আলো মুখ ভেঙচি কেটে বলল, আর আমি দাদাজানকে বলে আপনাকে এই বাড়ি থেকে বের করে দিব? হুহ, আমাকে ছাড় থাকতে পারবে? আলবাত পারব। ঠিক আছে। এমনিতেই একটা মিটিংয়ের জন্য আমি অন্য শহরে যাব। সেখানেই কিছুদিন থাকব। তখন তুই মনের আনন্দে একা থেকো। কেউ বিরক্ত করবে না গি। একথা বলে আধার পাশ কাটিয়ে চলে যায়। আর আলো তবদা খেয়ে গেল। আরে, সে তো মজা করছিল। তাই বলে সত্যি সত্যিই লোকটাকে ছেড়ে থাকবে নাকি? আরে থামুন, আমি তো মজা করছিলাম। আপনি শুধু শুধু সিরিয়াস হয়ে যান। আলো পিছু ছুটতে ছুটতে চিল্লিয়ে কথাগুলো বলল। আধার সিঁড়িতে থেমে গিয়ে পিছনে ফিরে চোখ রাঙিয়ে বলল, এইভাবে ঘোড়ার মতো না ছুটে ভদ্রভাবে নেমে এসো, নয়তো 1 মাসেও বাড়ি ফিরব না। যান, ফিরতে হবে না আপনাকে। আমিও বাপের বাড়ি চলে যাব। থাকব না আপনার মতো লোকের কাছে গি। একথা বলে আলো চলে গেল রুমে। আধার কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ নিচে নেমে এল। কিন্তু ডাইনিংয়ে বসল না। প্লেটে খাবার সাজিয়ে নিয়ে সোজা দোতলায় উঠে গেল। বাপের বাড়িতে যেতে চাইলে যে? তাহলে এখন শুয়ে আছো কেন? আমি লাগেজ প্যাক করে দিব। কথাগুলো শুনে আলোর শরীর জ্বলে উঠল। সে খেকিয়ে বলল, যাব না আমি। কি করবেন আপনি? জোর করার চেষ্টা করলে নারী নির্যাতনের মামলা ঠুকে দিব গু।
আমাকে ভয় দেখাচ্ছ? কেন? আপনি বুঝি ভয় পান না? আধার সোজাসাপটা জবাব দিল, না। আপনি খুব খারাপ। আর এই খারাপ মানুষটাকেই তুমি ভালোবাসো গু। স্যারের মুখে এহেন কথা শুনে আলো চুপ হয়ে গেল। সোজা হয়ে উঠে বসে গম্ভীর কণ্ঠে বলল, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আধার টেবিলের উপর প্লেট রেখে দাঁড়িয়েছিল। মেয়েটার কথা শুনে বিছানায় দুহাত রেখে ভর দিয়ে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, সত্যিই ভালোবাসো না আমায়? আলো কিছু বলল না। আধারও আর জোর করল না। কারণ সে উত্তরটা জানে। ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে বিছানার পাশে বসল। তারপর আলোকে টেনে নিজের কোলের উপর বসিয়ে নীল এবং খাবার খাইয়ে দিতে থাকে। আপনি সত্যিই অন্য শহরে যাবেন? আধার খেতে খেতে ছোট্ট করে জবাব দিল, গু। কবে? 3 দিন পর গু। কতদিন থাকবেন? সঠিক বলতে পারছি না। কাজ শেষ হলেই চলে আসব। আলো গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে শান্ত গলায় বলল, আমি আপনার অপেক্ষায় থাকব। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।